নমস্কার, আমি মঞ্জু। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি ভাস্কর গাঙ্গুলির লেখা একটি ছোট গল্প, দুঃস্বপ্নের চরিত্ররা। অতীশবাবুর স্কুলের চাকরির পাট চুকেছে প্রায় 20 বছর। এই 80 বছর বয়সে এসেও দিব্যি সুস্থ আছেন। রোজ নিয়ম করে সকালে হাঁটতে যান, ফেরার সময় নিজের জন্য এক থলে বাজার করে ফেরেন। সংসারে কেউ নেই এখন। স্ত্রীর মৃত্যু হয়েছে প্রায় 25 বছর। ভালো করে তাকে আর মনেই পড়ে না। অবশ্য স্ত্রী ছিল তার জীবনে একটা অভ্যাস মাত্র। দাম্পত্য প্রেম তার কাছে বৃন্দাবনী লীলা ছাড়া আর কিছুই নয়। কাজেই সে লীলা থেকে শতহস্ত দূরে থেকে শুধুমাত্র স্বামীর স্বামিত্বটুকু গরিমার সাথে পালন করে গেছেন। ফলত 4টে ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে স্ত্রী মা হয়েই তার জীবনটা কাটিয়ে গেছেন এবং একদিন কোনো অভিযোগ ছাড়াই সংসারের মায়া কাটিয়ে নিঃশব্দে বিদায় নিয়েছেন। তবে তাতে অতীশবাবুর যে খুব একটা অসুবিধে হয়েছে বা শোকে ভেঙে পড়েছেন সেরকম নয়, বরং কোথাও যেন একা থাকার পাকাপাকি ব্যবস্থায় খুশিই হয়েছেন। নিজেকে বুঝিয়েছেন কর্তব্যে তার কোনো গাফিলতি নেই। এবার দায়িত্ব মাতৃহীন সন্তানদের মানুষ করা। মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল। সে বাপ ভাইদের টানে একটু বেশি বাপের বাড়িতে এসে দেখাশোনা করত, কিন্তু সেটি অতীশবাবুর প্রবল অপছন্দ ছিল। একদিন মেয়েকে পরিষ্কার বলেই দিলেন যে এত ঘন ঘন বাপের বাড়ি আসা তার একদম পছন্দ নয়, এতে তার বাড়ির সিস্টেমটা খারাপ হয়ে যাচ্ছে। অত্যধিক দিদির আদরে তার ছেলেরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিবাহিত মেয়ের জাগে যজ্ঞেই বাপের বাড়ি আসাটা শোভন। অতএব সেই যে একমাত্র কন্যা বাপের বাড়ির পাট তুলে দিল, আর এ মুখো হলো না। এখন আর সে ডাকলেও আসে না। অতীশবাবু মনে মনে মেয়েকে গাল দেন স্বার্থপর বলে। এত খরচা করে লেখাপড়া শেখালেন, বিয়ে দিলেন, কিন্তু সেই মেয়ে বাপকে ভুলে গেল। অবশ্য ছেলেগুলোর অবস্থাও তথৈবচ। প্রথম দুটো লেখাপড়ায় মন্দ ছিল না, উপযুক্ত কাজকর্মই করে, প্রতিষ্ঠিত। তাদেরই এখন ছেলেপুলে নিয়ে ভরন্ত সংসার। তারাই যা বাপের খোঁজ খবর একটু রাখে। আর তার সবচেয়ে প্রিয় শেষের পুত্র সন্তানটি কাজকর্ম কিছু শুরু করার আগেই একটা চূড়ান্ত অশিক্ষিত পরিবারের কৌলীন্যহীন মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। ওনার দৃঢ় বিশ্বাস ছিল এই ছেলেটি সম্পূর্ণরূপে তার আদর্শে বড় হবে, কিন্তু তার এহেন গর্হিত কর্মে তিনি একটি অদৃশ্য চপেটাঘাতে নিজেকে বোঝালেন যে ছেলের কোনো দোষ নেই। ওই মেয়েটির পরিবারই তার ভালো মানুষ ছেলেটিকে খ্যাপলা জালে গেঁথে ফাঁসিয়েছে। অবশ্য সে বৌমাটি যেমনই অশিক্ষিত তেমনই নিম্নরুচির, ততোধিক ধারালো তার মস্তিষ্ক ও রসনা। সে বাড়িতে পা দিয়েই ভাসুর ননদ যা সকলের সাথে এমন ব্যবহার শুরু করলো যে তারা এদের সাথে সম্পর্কহীনতাতে শান্তি এটা বুঝে নিয়ে এবারই চৌকাঠ মারানো ভুলে গেল। সেই সময় ছেলেরা অতীশবাবু থেকে এ অন্যায়ের বিরুদ্ধাচারণ আশা করলেও তিনি ধৃতরাষ্ট্র হয়ে থাকলেন। এবার বাকি থাকলেন অতীশবাবু। কিছুদিন পর তার মতো একগুঁয়ে সত্যনিষ্ঠ অসংবেদনশীল মানুষও বুঝলেন যে এর সাথে একসাথে বাস করা দুরূহ ব্যাপার। একদিন ছোট বৌমাটি বলেই দিল যে সে অতীশবাবুর আয়া নয়, কাজেই তার নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। অতঃপর একই বাড়িতে দুটো হেঁসেল হলো। বাপ আর ছেলে দুটো আলাদা থলে হাতে একই বাজারে বাজার করতে লাগলো। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই অতীশবাবুর এই ছেলেটির প্রতি প্রগাঢ় দুর্বলতার সাথে পরিচিত ছিল। তাই তারাও এই দাম্ভিক স্পষ্টবক্তা মানুষটির এহেন দুর্দশায় সামনে দুঃখ প্রকাশ করলেও আড়ালে দন্তরুচি কৌমুদী বিকশিত করতে দ্বিধা করল না। কিন্তু অতীশবাবুর ভাঙবে তবু মচকাবে না প্রকৃতি তাকে আরও জেদি করে তুলল। তিনি ঠিক করলেন নিজের সব কাজ নিজেই করবেন, কোনো লোকের সাহায্য ছাড়াই। তাতে পয়সাও বাঁচবে, আবার নিজের সচল থাকাও হবে, সাথে আশেপাশের লোকজনের সহানুভূতিও আদায় হবে। এইভাবেই চলতে লাগলো তার নিঃসঙ্গতা যাপন।
মানুষ যখন নিজেকেই বুঝতে পারে না, তখন সেই অপরিচিত আমিটিকে নানান মিথ্যের খোলসে ঢেকে নিজের প্রতিবিম্বের কটপতাকে সমর্থন করে চলে। যা হচ্ছে তাকে তার সুবিধে মতো ব্যাখ্যায় অনর্থক সত্যি বলে মেনে আত্মপ্রসাদ অনুভব করে সত্যিটাকে ভুল বোঝায়। কিন্তু সত্য তো তার কাজ নিঃশব্দে করেই চলে। মানুষের চরিত্রের ব্যাখ্যা যেমনই হোক না কেন, অবচেতনে সে তার মনের ঘরে পাদুক্যহীন হয়ে প্রবেশ করে। সেখানে সেই নগ্ন আমিটির সম্মুখীন হয়ে ভয় কেঁপে ওঠে। সেখানেই নিজেকে প্রশ্ন করে, কেন এমন হলো? অতীশবাবুর ক্ষেত্রেও সে ব্যতিক্রম হলো না। কিন্তু তার আত্মদম্ভ তাকে বোঝালো তিনি ভুল হতে পারেন না, তিনি সততই সঠিক। সারা জীবন যে সিদ্ধান্তই নিন না কেন, সেটার ভুল ব্যাখ্যার দায় তার নয়, তিনি নির্ভুল। কিছুদিন হলো বড় ছেলে বাড়ি ঘুরে এসেছেন। ছানি অপারেশন করে চোখে এখন নতুন জীবনের দৃষ্টি। কিন্তু শুরু হয়েছে এক নতুন উপদ্রব। রোজ মধ্যরাত্রে কিছু মানুষ তার স্বপ্নে আসছে। তারা যেন ইতিহাস ঠেলে উঠে এসে অতীশবাবুকে প্রশ্ন করছে, তার কাজের জবাবদিহি চাইছে। আর অদ্ভুত ব্যাপার, এরা প্রত্যেকেই তার ছোট ছেলেটির সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। যেমন কদিন আগে স্বপ্নে এলো তার স্কুলের এক ছাত্র, যাকে তিনি একবার পরীক্ষার হল থেকে বার করে দিয়েছিলেন। ছেলেটি তার ছোট ছেলের খাতা দেখে নকল করছিল। কিন্তু ছেলেটি প্রশ্ন করল, স্যার, আপনি নিজেও জানতেন খাতা দেখে আমি টুকছিলাম না, টুকছিল আপনার ছেলে, তাকে কেন বার করলেন না স্যার? আপনার ছেলে বলে? আমার একটা বছর নষ্ট করে আপনার কী লাভ হলো? আপনার আদরের ছোট ছেলে তো এখন আপনাকে দেখেও না। ধর্মর করে উঠে বসেছিলেন, ঘামে সারা শরীর ভিজে গেছে। ঢকঢক করে এক বোতল জল খেয়েছিলেন, আর তারপর সারা রাত ঘুমোতে পারলেন না। তারপর দিন এলো ছেলের প্রাইভেট টিউটর, যিনি মিথ্যে বলেছিলেন যে অতীশবাবুর ছেলে নাকি তাকে 2 মাসের মাইনে দেয়নি। কিন্তু ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে ছেলে এ কাজ করতেই পারে না, তাই তাকে মিথ্যেবাদী ঠক বলতেও ছাড়েননি। সেই ভদ্রলোক প্রশ্ন করলেন, কী মাস্টারমশাই, আমায় অপমান করে আপনার কী লাভ হয়েছিল? সত্যিটা তো নিজেও বুঝেছিলেন, তাহলে কেন নিজেকে চোখ ঠেরে আমায় ঠকবাজ প্রমাণ করতে চেয়েছিলেন? আপনার ছোট ছেলের তো এখন অনেক সাদা কালো কাজকর্ম, তা সেগুলো নিজে জানেন তো? আবারও সেই বিনিদ্র রজনী, আবারও সেই নিজের সাথে তঞ্চকতা। সত্যিই কি তিনি ভুল ছিলেন? সত্যিই কি তার অপত্য স্নেহের অন্ধত্ব তাকে এইসব মানুষগুলোকে ভুল বুঝিয়েছিল? পর মুহূর্তেই নিজেকে বোঝান, এটা হতেই পারে না, তিনি ভুল হতেই পারেন না। এভাবেই রাতের পর রাত, কখনো স্কুলের দপ্তরি, কখনো প্রতিবেশী, কখনো নিজের ছেলেমেয়েরা আনাগোনা করতে থাকে তার স্বপ্নের পর্দায়। তাদের প্রশ্নের আঙুল তার দিকে তাক করা। সত্যি কি এতগুলো মানুষের সাথে অন্যায় করেছিলেন তিনি, শুধুমাত্র তার কনিষ্ঠ পুত্রটির কলঙ্ক মোচনের জন্য? আর আজ সেই সন্তান তার দিকে ফিরেও তাকায় না, জানতে চায় না কখনো তিনি ভালো আছেন কি না। নিজের প্রশ্নে নিজেই ক্লান্ত হন, কিন্তু আত্মপক্ষ সমর্থনের যুক্তিবিন্যাসের সমস্ত প্রশ্নকে খণ্ডন করে যেতে থাকেন। আত্মগরিমার বিপুল ব্যাপ্তি তার সমস্ত মনকে গ্রাস করে তাকে বারবার বোঝায় তিনি ভুল নন, ভুল হতে পারেন না। একে সত্যি অপত্য স্নেহের মায়ায় তিনি অন্ধ, নাকি তার নিরপেক্ষ বিশ্লেষণে তার কনিষ্ঠ পুত্রটি নির্দোষ? সে প্রশ্ন তার মনের দেওয়ালে বারবার মাথা কুটে মরে। ঘুমের ওষুধের পরিমাণ বাড়িয়েও কিছু লাভ হচ্ছে না। রাতের পর রাত এ সীমাহীন সওয়াল জবাবে বিধ্বস্ত হতে হতে জীবনের কাঠগড়ায় কোথাও নিজেকে প্রশ্ন করছেন নিরন্তর, যদি সে ছেলে এতই সৎ হবে, তাহলে আজ কেন তার এই ব্যবহার? নিজে হাজারে হাজারে ছাত্র পড়িয়ে মানব চরিত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকা সত্ত্বেও কেন নিজেই বুঝতে পারছেন না কে ভুল? এবার কোথাও যেন দুর্বল হয়ে পড়ছেন। যুক্তির ভাঁজ যেন আর ঠিক করে পাঠ করে উঠতে পারছেন না। অঙ্কের জটিল প্রশ্ন সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না।
ঘুমহীন ঘুমের ওষুধের ঘোর লাগা বন্ধ চোখের ওপারে আজ একটা আবছা মহিলার মুখ ভেসে ওঠে। সে জিজ্ঞেস করে, তুমি পিতা নাকি পিতৃত্বের অভিনেতা? কোনোদিন কি 4 সন্তানের বাবা হতে পেরেছ তুমি? বেশি বয়সের না চাওয়া সন্তানের স্নেহে অন্ধ হয়ে বাকিদের দূরে সরিয়েছ, অথচ তাদের থেকে সুবিধাটা ঠিক নিয়ে চলো। তারা তোমার প্রতি কর্তব্য করে, তোমায় ভালোবাসে না, কারণ তুমি তাদের প্রতি কর্তব্য করেছ, তাদের ভালোবাসনি কোনো দিনও। অতীশবাবু জড়িয়ে জড়িয়ে বলতে গেলেন, সব মিথ্যে, কর্তব্যই ভালোবাসা। ওদিক থেকে উত্তর এলো, নিজেই জানো সেটা নয়। ভালো তুমি একজনকেই বেসেছ, কিন্তু তার জন্য এত মানুষের প্রতি কৃত অন্যায়ের ফলে আজ সেও তোমার থেকে দূরে, কারণ তাকে তুমি ছোট থেকেই শিখিয়েছ যে কখনো অন্যায় করতেই পারে না। কেমন লাগছে মাস্টারমশাই এ আত্মগ্লানিতে জ্বলে পুড়ে মরতে? তোমার চরিত্রের গঠন তোমায় স্বীকার করতে দিচ্ছে না তুমি ভুল, কিন্তু নিজের সাথে ঠকবাজির কষ্ট তাকে অস্বীকার করবে কি করে? অতীশবাবু এবার চেষ্টা করেন চরিত্রটিকে চেনার। আবছা চেহারায় তার ভুলে যাওয়া সহধর্মিণীর আদর। অতীশবাবু হাত দুটো জোর করে করেন, জড়িত গলায় বলেন, আমায় তোমরা ক্ষমা করো, আমায় এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, মুক্ত করো আমায় এই সারা জীবনের করা অন্যায় থেকে, ক্ষমা করো, ক্ষমা করো। পরের দিন যখন দরজা ভেঙে অতীশবাবুর দেহ উদ্ধার করা হলো, তখনও তার বুকের ওপর জোর করা হাত, মুখে এক গ্লানির ছায়া, যেন সারা পৃথিবীর কাছে নিরন্তর পাপের ক্ষমা ভিক্ষার যাচনায় ক্লান্ত ধ্বস্ত এক পথিক মুক্তির অনন্ত অপেক্ষায়।